এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ১৩ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ১৩ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ২ নম্বরে বলা হয়েছে হিসাব করি। দেখো, আমরা কিন্তু এখানে ৪টা অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা একে একে এই ৪টি অঙ্ককে সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, এখানে ১ নম্বরে বলা হয়েছে ১২ ভাগ, এরপরে আমরা কিন্তু প্রথম বন্ধনীর মধ্যে দেখতে পাচ্ছি ২ গুণ ৩। আচ্ছা দেখো, এবারে আমরা যদি একটু পাশে লক্ষ্য করি, ২ নম্বর অঙ্কটি যদি আমরা লক্ষ্য করি, এখানেও আমাদের বলা হয়েছে ১২ ভাগ ২ গুণ ৩। দেখো তো দুটি অঙ্কের মধ্যে আমরা কোনো মিল খুঁজে পাচ্ছি কি না? হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু একটি মিল এখানে দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে এইখানে যে সংখ্যাগুলোকে ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু ঠিক সেই একই সংখ্যা এবং একই চিহ্নগুলোকে কিন্তু ব্যবহার করা হয়েছে। দেখো, এখানে বলা হয়েছে ১২ ভাগ ২ গুণ ৩। এখানেও বলা হয়েছে ১২ ভাগ ২ গুণ ৩। শুধুমাত্র এই দুটি অঙ্কের মধ্যে ব্যবধান হচ্ছে এই অঙ্কটির ক্ষেত্রে আমরা এখানে একটি প্রথম বন্ধনী দেখতে পাচ্ছি এবং এই অঙ্কটির ক্ষেত্রে কিন্তু কোনো বন্ধনী আমরা দেখতে পাচ্ছি না, তাই না? এতটুকু কিন্তু ব্যবধান রয়েছে। এবারে মজার বিষয় হচ্ছে, দেখো, আমরা যখন এখানে বন্ধনী দিচ্ছি তখন কিন্তু এটির উত্তর এবং এটির উত্তর চেঞ্জ হয়ে যাবে, মানে আলাদা হয়ে যাবে। ঠিক আছে? বন্ধনী থাকলে যে উত্তরটিকে আমরা পাবো, বন্ধনী ছাড়া যদি আমরা এটিকে সমাধান করি তাহলে কিন্তু আমরা একই উত্তর পাবো না, আমরা আলাদা উত্তর পাবো। আমাদের কিন্তু সংখ্যা এবং এই যে চিহ্নগুলো, ভাগ গুণ, সব কিন্তু একই রকমই রয়েছে। দেখো, খুবই মজার একটি বিষয় কিন্তু। আচ্ছা, এবারে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, এখানে বলা হয়েছে ১২ ভাগ ২ গুণ ৩। আমরা জানি যে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যদি বন্ধনী থাকে তাহলে কিন্তু বন্ধনীর কাজ সর্বপ্রথম করতে হয়। যেহেতু এখানে বন্ধনী রয়েছে, তাহলে আমরা শুরুতে কিন্তু এই বন্ধনীর ভিতরে যে কাজটুকু রয়েছে সেটিকে করব এবং বাকি যা রয়েছে আমরা কিন্তু সেগুলোকে পরে করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব, নিচে একটি সমান সমান চিহ্ন দেব। সমান সমান চিহ্ন দিয়ে এখানে যেহেতু ১২ রয়েছে আমরা লিখব ১২, এখানে ভাগ রয়েছে আমরা ভাগ লিখে দেবো একই রকমভাবে, কারণ আমরা জানি শুধুমাত্র বন্ধনীর কাজটুকুকে কিন্তু আমরা শুরুতে করব। আচ্ছা, এবারে বন্ধনীর মধ্যে আমাদেরকে কি বলা হয়েছে, ২ গুণ ৩, অর্থাৎ ২ এর সাথে ৩কে গুণ করতে বলা হয়েছে। আমরা যদি ২ এবং ৩কে গুণ করি, আমরা জানি ৩ দুগুণ ৬, তাহলে আমরা পাচ্ছি ৬। আমরা এখানে লিখে দিলাম ৬। এবারে দেখো, এই যে বন্ধনী রয়েছে, আমরা কি এখানে বন্ধনী দিব না? আমরা কিন্তু বন্ধনী দিব না, কারণ আমরা এর আগেও শিখেছি যে যখন এই বন্ধনীর কাজ করা হয়ে গেলে আমরা যদি এখান থেকে একটি মাত্র সংখ্যা পাই, দেখো আমরা কিন্তু শুধুমাত্র ৬কে পাচ্ছি, তাই না? একটি মাত্র সংখ্যা, অর্থাৎ এর সাথে কিন্তু কোনো যোগ বিয়োগ গুণ ভাগ নাই, তাই না? যখন আমরা শুধুমাত্র একটি সংখ্যাকে পাবো তখন কিন্তু এই বন্ধনী আমাদের আর দরকার হবে না, তখন আমরা বন্ধনীটাকে উঠিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমরা একটি সংখ্যা পাচ্ছি অর্থাৎ ৬ পাচ্ছি, যার কারণে কিন্তু এই বন্ধনী আমরা এবারে আর দিব না, আমরা এটিকে উঠিয়ে দেব। এবার দেখো, এই লাইনে এসে আমরা পাচ্ছি ১২ ভাগ ৬, অর্থাৎ ১২-র সাথে কিন্তু ৬কে আমাদের ভাগ করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, আমরা এই ১২কে যদি ৬ দ্বারা ভাগ করি, আমরা ৬-এর ঘরে নামতে পড়ি, দেখি তো 6-এর সাথে কতকে গুণ করলে ১২ হয়? আমরা জানি ৬ একে ৬, ৬ দুগুণ ১২, তাই না বন্ধুরা? যেহেতু ৬ দুগুণ ১২, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ১২কে ৬ দ্বারা ভাগ করলে উত্তর হয় ২। আমরা এখানে লিখে দেবো ২। দেখো, তাহলে এই যে ২ পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে? আমরা উত্তর দিয়ে লিখে দেবো ২। এবারে একই রকমভাবে যদি আমরা এই অঙ্কটিকে সমাধান করার চেষ্টা করি, দেখো আমাদের এখানে বলা হয়েছে ১২ ভাগ ২ গুণ ৩। আমরা জানি যে যখন কোনো বন্ধনী না থাকবে তখন আমাদের কি করতে হয়, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, আমরা এই যে ৪টি চিহ্নকে চিনে থাকি বা ৪টি চিহ্ন সম্পর্কে আমরা জানি, এগুলোর মধ্যে সর্বপ্রথম কার কাজ করতে হয়? আমরা জানি সর্বপ্রথম কিন্তু ভাগের কাজ করতে হয়, তাই না? তাহলে এই জন্য এই গুণ এবং ভাগের মধ্যে কিন্তু আমরা সর্বপ্রথম ভাগের কাজ করব। তোমাদের আবারও আমি মনে করিয়ে দিচ্ছি, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমাদের ভাগের কাজকে করতে হয়, তারপর হচ্ছে আমাদের গুণের কাজকে করতে হয় এবং তারপরে শেষে গিয়ে যোগ বিয়োগের কাজ করতে হয়। ঠিক আছে? তাহলে আমরা কি করব, শুরুতে ভাগের যে কাজটুকু রয়েছে, অর্থাৎ এই যে ১২ ভাগ ২, এতটুকুর কাজ কিন্তু আমরা শুরুতে করব এবং বাকি যা রয়েছে এটিকে এইভাবেই রেখে দেব। আচ্ছা, আমরা একটা সমান সমান চিহ্ন দিলাম নিচে। এবার যদি এই ভাগটিকে করি, দেখো ১২কে আমাদের ২ দ্বারা ভাগ করতে বলা হয়েছে। আমরা যদি ২-এর ঘরে নামতে পড়ি, দেখি তো ২-এর সাথে কতকে গুণ করলে ১২ হয়? আমরা জানি ২ একে ২, ২ দুগুণ ৪, ৩ দুগুণ ৬, ৪ দুগুণ ৮, ৫ দুগুণ ১০, ৬ দুগুণ ১২। আমরা জানি ৬ দুগুণ ১২, অর্থাৎ ২-এর সাথে ৬কে গুণ করলে হয় ১২। তার মানে আমাদের উত্তর হচ্ছে কত? ৬, তাই না? আমরা এখানে লিখে দেব
6। আচ্ছা, আমাদের ভাগের কাজটুকু হয়ে গেল। এখন বাকি রইল কি গুণ 3। এই গুণ 3কে কিন্তু আমরা এখন নিচে লিখে দেব গুণ 3। এবারে যদি আমরা নিচের লাইনে আরেকটু সমান সমান দিয়ে এই গুণটিকে যদি আমরা সমাধান করি, 6 এর সাথে কিন্তু এবার আমাদের গুণ করতে বলা হয়েছে 3কে, অর্থাৎ 6 এবং 3কে গুণ করলে হয় 3 6 18। আমরা এখানে লিখে দেব 18। এখন মজার বিষয় হচ্ছে দেখো, এইখানে 1 নম্বর আমাদের যে সংখ্যাগুলো ছিল এবং যে চিহ্নগুলো ছিল, এই 2 নম্বরেও কিন্তু ঠিক একই সংখ্যা এবং একই চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এইখানে শুধুমাত্র এই বন্ধনী থাকার কারণে 1 নম্বর আমরা উত্তর পেয়েছি 2, এবং এইখানে বন্ধনী না থাকার কারণে আমরা উত্তর পেয়েছি 18। দেখেছো? দেখো একই অঙ্ক কিন্তু কত ব্যবধান। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরের অঙ্কগুলোকে সমাধান করার চেষ্টা করি, ছোট্ট বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে 3 নম্বরে বলা হয়েছে। দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি দ্বিতীয় বন্ধনী রয়েছে, তারপর রয়েছে 24 বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে 3 গুণ 4, এরপরে দ্বিতীয় বন্ধনী এখানে শেষ হয়ে গিয়েছে এবং তারপরে রয়েছে ভাগ 2। এবারে যদি আমরা 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানেও আমরা কিন্তু ঠিক একই রকম সংখ্যাগুলো এবং একই রকম চিহ্নগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, 24 বিয়োগ 3 গুণ 4 ভাগ 2। কিন্তু এই 3 নম্বরে আমাদের প্রথম বন্ধনী রয়েছে এবং দ্বিতীয় বন্ধনী রয়েছে, কিন্তু 4 নম্বরে এসে আমরা কিন্তু কোনো বন্ধনী দেখতে পাচ্ছি না। এবারে যদি আমরা এই দুটি অঙ্ককে সমাধান করার চেষ্টা করি, দেখি যে দুটির উত্তর কেমন হয়। হ্যাঁ, আচ্ছা দেখো, আমরা যদি 3 নম্বরে শুরুতে একটি সমান সমান চিহ্ন দিই, আমরা জানি যে একটি অঙ্কে যদি প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী থাকে, তাহলে কিন্তু আমাদের শুরুতে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়, তাই না? তাহলে প্রথম বন্ধনীর মধ্যে শুধুমাত্র এতটুকু রয়েছে 3 গুণ 4, এতটুকুর কাজকে কিন্তু আমরা এই দ্বিতীয় লাইনে এসে করব, এবং বাকি যা কিছু রয়েছে এগুলোকে আমরা ঠিক একই রকমভাবেই রেখে দিব। আচ্ছা, আমরা একই রকমভাবে যদি লিখে দেখো, এখানে একটি দ্বিতীয় বন্ধনী রয়েছে, আমরা দিলাম, এরপর রয়েছে 24, আমরা লিখলাম 24, তারপর রয়েছে বিয়োগ, আমরা দিলাম বিয়োগ। এবারে যদি প্রথম বন্ধনীর কাজটুকুকে আমরা করি, দেখো এখানে বলা হয়েছে 3 গুণ 4, অর্থাৎ 3-এর সাথে 4কে গুণ করলে হয় 4 12, তাই না? আমরা এখানে লিখে দেব 12। এবারে আমাদের যে প্রথম বন্ধনী ছিল, আমরা কি এখানে প্রথম বন্ধনী দিব না? আমরা কিন্তু প্রথম বন্ধনীটা আর ব্যবহার করব না, কারণ এই দুটিকে গুণ করে আমরা কিন্তু একটি সংখ্যা পেয়ে গেছি। আমরা পাচ্ছি কত? 12। আমরা কিন্তু একটি সংখ্যা পাচ্ছি, এখানে কিন্তু কোনো যোগ বিয়োগ গুণ ভাগ নেই। এই 12-এর মধ্যে কি কিছু রয়েছে? কিছু কিন্তু নেই, আমরা শুধুমাত্র একটি সংখ্যা পেয়েছি, যার কারণে কিন্তু আমরা এই বন্ধনীটাকে এবারে উঠিয়ে দেব। কারণ আমরা জানি যে বন্ধনীর ভিতরের কাজটুকুকে করলে যদি আমরা একটি সংখ্যা পাই, তখন আর বন্ধনী আমাদের দরকার হয় না। আচ্ছা, আমরা যেহেতু শুধুমাত্র 12 পাচ্ছি, এই জন্য বন্ধনী আর ব্যবহার করব না। এবারে বাকি যা রইলো আমরা কিন্তু ঠিক এটিকে সেইভাবেই আমরা রেখে দেব। আমরা এবারে একটি দ্বিতীয় বন্ধনী দিব, এখানে দ্বিতীয় বন্ধনীটি শেষ করে দিলাম, তারপর রয়েছে ভাগ 2, আমরা লিখব ভাগ 2। এবারে দেখো, আমরা আরেকটু সমান সমান চিহ্ন দিলাম নিচে। এখন আমরা কিন্তু এখানে শুধুমাত্র দ্বিতীয় বন্ধনী দেখতে পাচ্ছি, তাহলে বন্ধনী যেহেতু এখানে রয়েছে, তার মানে কিন্তু আগে আমাদের বন্ধনীর কাজটা করতে হবে, তাই না? তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি রয়েছে? এখানে বলা হয়েছে 24 বিয়োগ 12, অর্থাৎ 24 থেকে কিন্তু আমাদের 12কে বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে 24 থেকে যদি আমরা একটু 12কে বিয়োগ করি, দেখো আমরা জানি শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়। এখানে শেষে রয়েছে 4, এখানে রয়েছে 2, অর্থাৎ 4 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে আরও 2। এবার দেখো এখানে রয়েছে 2, এখানে রয়েছে 1, তাহলে 2 থেকে 1 চলে গেলে থাকে কিন্তু আরও 1। তাহলে আমরা এই বিয়োগটুকুকে করে আমরা উত্তর পাচ্ছি কত? এখানে পাচ্ছি 12। তার মানে দেখো, এই বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো রয়েছে বা যে অঙ্কটি রয়েছে, এটিকে সমাধান করে আমরা শুধুমাত্র 12 পাচ্ছি, তার মানে একটি মাত্র সংখ্যা পাচ্ছি। আর যখন একটি সংখ্যা পাবো, তখন জানি যে বন্ধনীর আর কোনো দরকার হয় না, তাই না? তাহলে এখানে যেহেতু শুধুমাত্র একটি সংখ্যা পাচ্ছি, এই জন্য আর বন্ধনী আমাদের দরকার নেই। এবারে বাকি রইল কি? ভাগ 2। আমরা এই ভাগ 2কে পাশে লিখে দেব। দেখো কত সহজ, তাই না? এবারে আমরা নিচে আরও একটু সমান সমান চিহ্ন দিলাম। এখন এখানে বলা হয়েছে 12 ভাগ 2, অর্থাৎ 12কে আমাদের 2 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। আমরা যদি 2-এর ঘরের নামটা পড়ি, দেখি যে 2-এর সাথে কতকে গুণ করলে 12 হয়। আচ্ছা দেখো, আমরা জানি যে 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, 6 2 12। তাহলে 2-এর সাথে কতকে গুণ করে আমরা 12 পাচ্ছি? আমরা জানি 6 2, অর্থাৎ 2-এর সাথে 6কে গুণ করে 12 পাচ্ছি। তার মানে আমাদের উত্তর হচ্ছে 6। দেখো, আমরা এই যে 6 পাচ্ছি, এটি হচ্ছে আমাদের উত্তর। এবারে দেখো, একই রকম অঙ্ককে যদি আমরা বন্ধনী ছাড়া যদি একটু সমাধান করার চেষ্টা করি, দেখো এখানে আমরা একটি প্রথমে সমান সমান চিহ্ন দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি 24 বিয়োগ 3 গুণ 4 ভাগ 2।
এখানে বিয়োগ রয়েছে, গুণ রয়েছে, ভাগ রয়েছে। তাহলে এই বিয়োগ, গুণ, ভাগ এগুলোর মধ্যে সর্বপ্রথম কিসের কাজ করতে হয়? আমরা জানি সর্বপ্রথম হচ্ছে ভাগের কাজ করতে হয়, তারপরে গুণের কাজ করতে হয়, তারপরে যোগ বিয়োগের কাজ শেষে গিয়ে করতে হয়। আচ্ছা, যেহেতু শুরুতে ভাগের কাজ করতে হয়, তাহলে আমরা ভাগ দেখতে পাচ্ছি কোথায়? এই যে ভাগ, 4/2, অর্থাৎ এই কাজটুকুকে কিন্তু আমাদের সর্বপ্রথম করতে হবে, এবং বাকি যা কিছু রয়েছে এটিকে কিন্তু আমরা ঠিক একই রকমভাবেই রেখে দিব। দেখো, আমাদের শুরুতে যেহেতু রয়েছে 24, আমরা লিখলাম 24, এরপরে বিয়োগ রয়েছে, বিয়োগ দিলাম, 3 রয়েছে, 3 দিলাম, একটি গুণ চিহ্ন রয়েছে, গুণ দিলাম। এখন বলা হয়েছে কি 4/2। আমরা যদি এই ভাগটুকুকে সমাধান করি, 4কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? আমরা 2 এর ঘরে নামতে পারি, দেখি তো 2 এর সাথে কতকে গুণ করলে 4 হয়? আমরা জানি 2 একে 2, 2 দুগুণ 4, অর্থাৎ 2 এর সাথে আরও 2কে গুণ করলে হয় 4। তার মানে আমরা বুঝতে পারছি যে 4 এর সাথে 2কে ভাগ করে, 4কে 2 দ্বারা ভাগ করলে আমাদের উত্তর হয় 2, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিলাম 2। আচ্ছা, আমাদের এতটুকুর কাজ কিন্তু হয়ে গেল। এবারে এই লাইনে এসে আমরা কি পাচ্ছি? বিয়োগ পাচ্ছি এবং গুণ পাচ্ছি। তাহলে বিয়োগ এবং গুণের মধ্যে কার কাজ আগে করতে হয় দেখো তো। এই দেখো, আমরা দেখতে পাচ্ছি যে ভাগের কাজ শেষ হয়ে গেলে তখন কিন্তু গুণের কাজটা করতে হয়। তার মানে আগে কিন্তু আমরা গুণের কাজটুকুকে করবো, অর্থাৎ এতটুকুর সমাধান আমরা করব। তাহলে বাকি যা রয়েছে একই রকমভাবে যদি সেটিকে রেখে দিই, প্রথমে রয়েছে 24, আমরা লিখলাম 24, বিয়োগ রয়েছে, বিয়োগ দিয়ে দিলাম। এবারে 3-এর সাথে যদি আমরা 2কে গুণ করে দিই, যেহেতু গুণের কাজ আমাদের আগে করতে হবে, আমরা জানি 3 দুগুণ 6, আমরা এখানে লিখে দিলাম 6। আমাদের এতটুকুর কাজ কিন্তু, বা এই লাইনের কাজ কিন্তু হয়ে গেল। এবারে নিচে আমরা আরেকটু সমান সমান চিহ্ন দিয়ে এখন আমরা কি করবো? 24 থেকে বিয়োগ করে দেবো কাকে? 6কে বিয়োগ করে দেবো। আমরা জানি 24 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে কত? থাকে হচ্ছে 18, তাই না? তাহলে এই 18 হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, এখন দেখো যে 3 নম্বরে এবং 4 নম্বরে এই উভয় অঙ্কে, বা মানে এই দুটি অঙ্কেই একই রকম সংখ্যা এবং একই রকম চিহ্ন ছিল, শুধুমাত্র এটিতে ব্র্যাকেট ছিল এবং এই 4 নম্বরে কোনো ব্র্যাকেট বা বন্ধনী ছিল না। কিন্তু এই বন্ধনীর কারণে ওর উত্তর হয়েছে 6, এবং এখানে বন্ধনী না থাকার কারণে ওর উত্তর হয়েছে 18। কতটা ব্যবধান তোমরা কি বুঝতে পারছো? তাহলে আমরা কিন্তু বুঝতেই পেরেছি যে এখানে বন্ধনী থাকলে একরকম উত্তর হবে, কিন্তু একই রকম সংখ্যাও যদি থাকে, একই রকম চিহ্নও যদি থাকে, কিন্তু এখানে যদি বন্ধনী না থাকে তাহলে কিন্তু উত্তরটি পরিবর্তন হয়ে যাবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, বন্ধুরা এখানে আমরা যদি একটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আমরা একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে বন্ধনী ব্যবহার করলে সম্পূর্ণ ভিন্ন উত্তর পাওয়া যায়, তাই নয় কি? দেখো, আমি তোমাদেরকে একটু আগে যে বিষয়টি বুঝিয়েছি যে বন্ধনী ব্যবহার করলে যেরকম উত্তর হবে, বন্ধনী ছাড়া যদি আমরা সেই অঙ্কটিকে করি আমাদের উত্তর কিন্তু সম্পূর্ণ ভিন্ন হবে। এই বিষয়টি বলা হয়েছে। এবারে যদি আরেকটু নিচে আমরা চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে বলা হয়েছে বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। দেখো, আমাদের বলা হয়েছে যে বন্ধনী ব্যবহার করে এই নিচে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে কিন্তু আমাদের প্রকাশ করতে বলা হয়েছে, এবং এই সমস্যাটি বা এই অঙ্কটিকে কিন্তু আমাদের সমাধান করতে বলা হয়েছে। তাহলে এই অঙ্কটিকে আমরা কীভাবে করে গাণিতিক বাক্যে প্রকাশ করব? এই যে গাণিতিক বাক্যের কথা বলা হয়েছে, দেখো গাণিতিক বাক্যটা কি আগে কিন্তু আমাদের জানতে হবে যে গাণিতিক বাক্য কী, আর না হলে তো আমরা গাণিতিক বাক্যে এটিকে প্রকাশ করতে পারবো না। আচ্ছা, বাক্য মানে হচ্ছে কি যে কোনো লাইনকে আমরা কিন্তু বাক্য বলতে পারি। ঠিক আছে, যেমন এখানে বলা হয়েছে কি যে 4টি টেবিলের মূল্য, 4টি টেবিলের 6টি চেয়ার এবং 4টি টেবিলের মূল্য একত্রে 9,570 টাকা। এই যে একটি লাইন, এই একটি লাইনকে বলা হয় একটি বাক্য। ঠিক আছে, তাহলে আবার যদি আমরা বলি যে আমাদের দেশের নাম বাংলাদেশ, আমাদের এইটি কি? এটি হচ্ছে একটি বাক্য। তারপরে যদি বলি আমাদের বাংলাদেশ দেখতে অনেক সুন্দর, এটি হচ্ছে কি? একটি বাক্য। ঠিক আছে, এখন আমরা শিখলাম যে বাক্য কি। এবার আমাদের জানতে হবে যে গাণিতিক বাক্যটা কি। গাণিতিক বাক্য হচ্ছে সেই বাক্য বা সেই লাইন যে লাইনের মধ্যে কোনো অক্ষর থাকবে না। যেমন এই যে লাইনটি আমরা দেখতে পাচ্ছি যে 6টি চেয়ার এবং 4টি টেবিলের মূল্য একত্রে 9,570 টাকা। এই লাইনটির মধ্যে কিন্তু দেখো যে সংখ্যা রয়েছে, 6 কি? একটি সংখ্যা রয়েছে, তারপরে অক্ষর রয়েছে, যে ট, চ, এগুলো কি? অক্ষর রয়েছে, তাই না? তাহলে গাণিতিক বাক্যের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো অক্ষর থাকবে না, ক, খ, স্বর এগুলো কিন্তু কিছুই থাকবে না। ঠিক আছে, গাণিতিক বাক্যের মধ্যে শুধুমাত্র সংখ্যা থাকবে এবং যোগ বিয়োগ গুণ ভাগ এই সমস্ত চিহ্নগুলো থাকবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তাহলে এমন একটি বাক্যে আমাদের এটিকে সাজাতে হবে, এই অঙ্কটিকে, যে অঙ্কে কোনো ধরনের কোনো কি থাকবে না, কোনো ধরনের কিন্তু কোনো বর্ণ বা কোনো অক্ষর থাকবে না, শুধুমাত্র সংখ্যা থাকবে এবং
যোগ বিয়োগ গুণ ভাগ এই ধরনের চিহ্নগুলো থাকবে। আচ্ছা, এবারে আমরা কিভাবে করে গাণিতিক বাক্যে এই প্রশ্নটিকে সাজাতে পারি, আগে যদি আমরা এই প্রশ্নটিকে একটু বোঝার চেষ্টা করি। দেখো, এখানে বলা হয়েছে 6টি চেয়ার এবং 4টি টেবিলের মূল্য একত্রে 9,570 টাকা। একটি চেয়ারের মূল্য 625 টাকা হলে একটি টেবিলের মূল্য কত? দেখো, আবারও যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 6টি চেয়ার এবং 4টি টেবিলের মূল্য একত্রে, মানে একসাথে হচ্ছে 9,570 টাকা। এটি কিন্তু একসাথে, হ্যাঁ। এবারে বলা হয়েছে যে একটি চেয়ারের মূল্য হচ্ছে 625 টাকা। তাহলে একটি চেয়ারের মূল্য যদি 625 টাকা হয়, একটি টেবিলের মূল্য কত টাকা? তাহলে এটিকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি? দেখো, এই যে মোট মূল্য রয়েছে, এই মূল্যের ভিতরে আমরা কী পাচ্ছি? আমরা কিন্তু পাচ্ছি 6টি চেয়ার এবং 4টি টেবিল। এই যে এই 9,570-এর মধ্যে আমরা কিন্তু 6টি চেয়ারের দাম পাচ্ছি এবং 4টি টেবিলের কিন্তু দাম পাচ্ছি। তাহলে এইখান থেকে আমাদের বের করতে হবে কি? একটি চেয়ারের মূল্য কিন্তু বের করতে হবে। তাহলে এই একটি চেয়ারের মূল্য আমরা কীভাবে বের করব? চেয়ারের মূল্য বের করতে গেলে আগে যে 4টি টেবিল রয়েছে, দেখো, আমাদের কিন্তু এখানে বলা হয়েছে একটি টেবিলের মূল্য, অর্থাৎ টেবিলের মূল্য কিন্তু বের করতে বলা হয়েছে। তাহলে আমরা টেবিলের মূল্য যদি বের করতে চাই, তাহলে আগে কিন্তু আমাদের এইখান থেকে এই যে 6টি চেয়ার রয়েছে, 6টি চেয়ারকে কিন্তু আগে বাদ দিতে হবে, অর্থাৎ 6টি চেয়ারের মূল্যকে কিন্তু আমাদের আগে বিয়োগ করে ফেলে দিতে হবে, তাই না? কারণ ওটি কিন্তু আমাদের দরকার নেই। তাহলে এই 6টি চেয়ারের মূল্য আমরা কীভাবে বিয়োগ করব? আমরা শুরুতে এই সংখ্যা থেকে বিয়োগ করব হচ্ছে 6টি চেয়ারের মূল্য। 6টি চেয়ারের মূল্য আমরা কীভাবে পাবো? দেখো, একটি চেয়ারের মূল্য কিন্তু দেওয়া রয়েছে। একটি চেয়ারের মূল্য যদি 625 টাকা হয়, তাহলে 6টি চেয়ারের মূল্য কি কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে। এবং কত বেশি হবে? 6 গুণ বেশি হবে। তাহলে এই 625-এর সাথে যদি আমরা 6কে গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা 6টি চেয়ারের মূল্য পেয়ে যাব। ঠিক আছে? তাহলে আমরা কি করব? দেখো, যখন আমরা 6টি চেয়ারের মূল্যকে বিয়োগ করে দিলাম এই মোট দাম থেকে, তখন কিন্তু আমাদের 4টি টেবিলের মূল্য থেকে যায়। যেহেতু এখানে 4টি টেবিলের মূল্যের কথা বলা হয়েছে, এই 4টি টেবিলের মূল্য যখন আমরা পাবো, এই 4টি টেবিলকে যদি আমরা 4 ভাগ করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে একটি টেবিলের মূল্য কত টাকা, তাই না? 4টি টেবিলের মূল্যকে যদি আমরা 4টি ভাগ করি, তাহলে তো একটি 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 করে 4 ভাগ হবে, তাই না? তাহলে যখন আমরা 4 দ্বারা ভাগ করব, তখন কিন্তু আমরা পেয়ে যাব যে একটি টেবিলের মূল্য কত টাকা। আচ্ছা, যদি এটিকে আর একটু সুন্দরভাবে বোঝানোর জন্য তোমরা যদি একটু নিচে লক্ষ্য করো, দেখো, এখানে আমরা কিন্তু এই যে গাণিতিক বাক্যটি দেখতে পাচ্ছি, এখানে লেখা রয়েছে গাণিতিক বাক্য, এবং এই যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি বা যে লাইনটি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা কোনো অক্ষর দেখতে পাচ্ছি না, তাই না? শুধুমাত্র সংখ্যা দেখতে পাচ্ছি এবং যোগ বিয়োগ গুণ ভাগ দেখতে পাচ্ছি। তাহলে এটিকে দেখো কীভাবে সাজানো হয়েছে। যেহেতু 6টি চেয়ার এবং 4টি টেবিলের মূল্য একসাথে হচ্ছে 9,570 টাকা, এই জন্য আমরা শুরুতে 9,570 টাকাকে লিখেছি। এখন এই মূল্য থেকে আমরা বিয়োগ করব হচ্ছে কাকে? বিয়োগ করব কিন্তু 6টি চেয়ারের মূল্যকে। তাহলে একটি চেয়ারের মূল্য দেওয়া রয়েছে কত টাকা? 625 টাকা। দেখো, এখন আমাদের এখানে কিন্তু বলা হয়েছে একটি চেয়ারের মূল্য 625 টাকা। তাহলে 6টির মূল্য আমরা কীভাবে বের করব? এই 625-এর সাথে আমরা লিখেছি কি 625, এর সাথে গুণ করেছি 6, কারণ 6টি চেয়ার কিন্তু মোট রয়েছে। তাহলে এই গুণটাকে যখন আমরা সমাধান করব, গুণ করলে আমরা কিন্তু পেয়ে যাব যে 6টি চেয়ারের মূল্য কত টাকা। তাহলে এই মূল্যটাকে আমরা বিয়োগ করলাম কার কাছ থেকে? এই মোট মূল্য থেকে কিন্তু বিয়োগ করে দিলাম আমরা 6টি চেয়ারের মূল্যকে। এরপরে এটিকে বিয়োগ করার পরে আমরা এখানে যে উত্তরটিকে পাবো, এটি হচ্ছে কিসের মূল্য? এটি হচ্ছে 4টি টেবিলের মূল্য। তাহলে এই 4টি টেবিলের মূল্য থেকে আমরা একটি টেবিলের মূল্য কীভাবে বের করব? এটিকে যদি আমরা 4 ভাগ করি, দেখো, এই মোট মূল্যকে আমরা যা পাবো এখানে, এটিকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে একটি টেবিলের মূল্য কত টাকা। ঠিক আছে? তাহলে আমরা এটিকে এইভাবে করে সাজিয়েছি। দেখো, 9,570, এখান থেকে বিয়োগ করেছি হচ্ছে 6টি চেয়ারের মূল্য, এই হচ্ছে 6টি চেয়ারের মূল্য, এটিকে বিয়োগ করেছি। বিয়োগ করার পরে যা থাকবে সেটিকে ভাগ করেছি হচ্ছে কত দিয়ে? 4 দিয়ে। এখন এটিকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, দেখো, আমরা শুরুতেই কিন্তু গাণিতিক বাক্যটিকে এখানে লিখে নিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম বন্ধনী রয়েছে এবং দ্বিতীয় বন্ধনী রয়েছে। আমরা কিন্তু প্রথম বন্ধনীর কাজটিকে আগে করব, তাই না? আমরা একটু সমান সমান চিহ্ন দিলাম, এখানে যা রয়েছে আমরা ঠিক একই রকমভাবে এটিকে লিখে দিলাম, 9,570 বিয়োগ। এবার যদি আমরা এই গুণের কাজটুকু করি, দেখো, আমরা আলাদা জায়গাতেও কিন্তু চাইলে গুণটাকে করতে পারি। ঠিক আছে? আমরা যদি গুণ করি, দেখো, এখানে আমি তোমাদেরকে যদি গুণ করে দেখাই, 625, এর সাথে আমরা 6কে গুণ করব। আচ্ছা, 5 6, আমরা জানি 5-এর সাথে 6কে গুণ করলে হয় 5 6 30, 30-এর শূন্যকে লিখলাম এখানে, হাতে থাকে আমাদের 3। এবারে 6-এর সাথে 2কে গুণ করলে হয় 6 2 12, 12 আর 3 মিলে হয়ে যায় 13 14 15। 15-র 5কে লিখবো আমরা এইখানে, আমাদের হাতে থাকে কিন্তু এবারে 1, তাই না? 15-র 5 লিখলাম এখানে, হাতে থাকে আমাদের 1। এবারে 6-এর সাথে 6কে গুণ করলে হয় 6 6 36, 36 এবং হাতের 1 মিলে হয়ে যায়
37 আমরা লিখে দিলাম 37, অর্থাৎ এখানে আমরা মোট পাচ্ছি 3750। তাহলে আমরা এখানে লিখব 3750। এই 3750 টাকা হচ্ছে কিসের মূল্য? এটি হচ্ছে আমরা যে 6টি চেয়ার কিনেছিলাম সেই চেয়ারের মূল্য কিন্তু এটি, তাই না? তাহলে আমরা মোট মূল্য থেকে 6টি চেয়ারের মূল্যকে এবারে কী করব? বিয়োগ করে দেব। আচ্ছা, আমরা এই যে 3750 পাচ্ছি, এর পাশে কি আমরা কোনো বন্ধনী ব্যবহার করব না, কারণ হচ্ছে আমরা কিন্তু এই গুণটিকে করার পরে শুধুমাত্র একটি সংখ্যা পেয়েছি, যার কারণে কিন্তু আমরা এই বন্ধনী আর ব্যবহার করব না। এরপরে বাকি রইল কি, এখানে দ্বিতীয় বন্ধনী রয়েছে, দেখো এখানে দ্বিতীয় বন্ধনী শেষ করে দিলাম, রয়েছে ভাগ 4, আমরা লিখে দিলাম ভাগ 4। এবারে একই রকমভাবে যেহেতু এখানে দ্বিতীয় বন্ধনী রয়েছে, দ্বিতীয় বন্ধনীর কাজটুকুকে কিন্তু আমাদের আগে করতে হবে। তাহলে আমাদের দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি বলা হয়েছে? 9570, এখান থেকে বিয়োগ করতে বলা হয়েছে 3750কে। তাহলে যদি আমরা বিয়োগটিকে করি, দেখো এখানে 0 থেকে শেষের এই শূন্যটিকে বিয়োগ করলে কিন্তু শূন্যই থাকে, আমরা লিখে দিলাম 0। 7 থেকে যদি 5 চলে যায় বা 7 থেকে 5 বিয়োগ করলে থাকে হচ্ছে 2, আমরা লিখে দিলাম 2। এবারে 5 থেকে যদি 7 আমরা কিন্তু বিয়োগ করতে পারবো না, 5 থেকে কিন্তু 7কে আমরা বিয়োগ করতে পারবো না, কারণ 7 বড়। আমরা জানি যে এই পাশের সংখ্যাটিকে কিন্তু বড় হতে হয়, তাই না? যেহেতু এই 7 বড়, এই জন্য আমাদের কী করতে হবে? আগে 5কে 7-এর চেয়ে বড় বানাতে হবে, আর না হলে কিন্তু আমরা বিয়োগ করতে পারবো না। তাহলে 5কে আমরা কীভাবে বড় বানাবো? আমরা পাশে যে 9 রয়েছে, 9-এর কাছ থেকে 1কে ধার করে এনে এই 5কে বানাবো 15। আগে ছিল ও 5, যখন 9-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে গেলাম, তখন 1 পেয়ে ও হয়ে গেল 15। এখন কিন্তু 7-এর চেয়ে ও বড় হয়ে গেছে। তাহলে 15 থেকে যদি আমরা এই 7কে বিয়োগ করে দিই, আমরা জানি যে 15 থেকে 7 চলে গেলে থাকে হচ্ছে 8, আমরা এখানে লিখে দেব 8। এবারে দেখো এখানে রয়েছে 9, কিন্তু 9 কিন্তু এখন আর এখানে নেই, কারণ 9 থেকে 1কে ধার করে আমরা ওর কাছে দিয়ে দিয়েছিলাম, যার কারণে 9 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 8। এই 8 থেকে যদি 3কে আমরা বিয়োগ করি, আমরা জানি 8 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে 5, আমরা এখানে লিখে দেব 5। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি 5820। হ্যাঁ, তাহলে এই যে 5820 টাকা আমরা পাচ্ছি, এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা যে 4টি টেবিল কিনেছিলাম, সেই 4টি টেবিলের মূল্য হচ্ছে 5820 টাকা। আচ্ছা, এতটুকুর কাজ যেহেতু আমাদের হয়ে গেছে, দেখো এখানে এই বন্ধনের কাজ করে কিন্তু শুধুমাত্র আমরা একটি সংখ্যা পেয়েছি, যার কারণে কিন্তু আমাদের বন্ধনী আর ব্যবহার করতে হবে না। এরপরে বাকি রইল কি? ভাগ 4, আমরা লিখে দেব ভাগ 4। এবারে যদি 5820কে আমরা 4 দ্বারা ভাগ করি, দেখো আমরা একটু আলাদা জায়গাতে ভাগ করি, আমরা 4 দ্বারা ভাগ করব হচ্ছে 5820। এটিকে যদি আমরা ভাগ করি, দেখো আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ও শুধুমাত্র একটি অঙ্ক রয়েছে, তাহলে আমরা শুরুতে যে একটি অঙ্ক রয়েছে এটিকে যদি ভাগ করা যায়, আমরা সেটিকে ভাগ করব। ঠিক আছে, তাহলে এখানে একটি অঙ্ক রয়েছে কত? 5, তার মানে 4-এর চেয়ে কিন্তু বড়, আমরা কিন্তু একটি অঙ্ককে ভাগ করতে পারবো। আমরা জানি যে 4 দ্বারা 5কে কয়বার ভাগ করা যায়? একবার ভাগ করা যায়। আমরা জানি 4 একে 4। এখন এই 5 থেকে 4কে বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 1। এবারে পাশে যে 8 রয়েছে, এই 8কে আমরা সরাসরি নিচে নামিয়ে আনবো। যখন নিচে নামিয়ে আনলাম, তখন 1 এবং 8 মিলে হয়ে গেল 18, তাই না? এবারে যদি আমরা 18কে 4 দ্বারা ভাগ করি, দেখি তো 4-এর ঘরে নামতা পড়ে 4-এর সাথে কতকে গুণ করলে 18-র সবচেয়ে কাছের সংখ্যাটি আমরা পাই? আমরা জানি 4 একে 4, 4 দুগুণ 8, 4 4 12, 4 4 16, 4 5 20। আচ্ছা, 4-এর সাথে 5কে গুণ করলে হয়ে যায় 4 5 20, অর্থাৎ 18-র চেয়ে বড় হয়ে যায়। কিন্তু বড় হলে কিন্তু আমাদের হবে না, তাই না? আমরা জানি যে 18-র চেয়ে ছোট সংখ্যা আমাদের লাগবে। তাহলে 4-এর সাথে 5কে গুণ করলে যেহেতু বড় হয়ে যায়, আমরা 4-এর সাথে 4কে গুণ করব, অর্থাৎ 4 4 16। আমরা জানি যে 4-এর সাথে 4কে গুণ করে যেহেতু 16 পাই, এই জন্য 4 লিখবো এখানে, এবং 4 4-এ যে 16 হয়, 16কে লিখে দেবো এইখানে। এবারে দেখো যদি আমরা বিয়োগ করি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে, 8 থেকে 2 চলে গেলে থাকে 2, 1 থেকে 1 চলে গেলে থাকে 0। আমরা শুরুতে 0 দিতে হয় না, আমরা জানি, এই জন্য আমরা শুধুমাত্র 2কে এখানে রেখে দেবো। এবার দেখো আমাদের 5কে ভাগ করা হয়ে গেল, 8কেও ভাগ করা হয়ে গেল, পাশের রইল 2। এই 2কে এবার সরাসরি আমরা নিচে নামিয়ে আনবো। 2 পেয়ে দেখো ওরা দুজনে মিলে হয়ে গেল 22। এবার যদি আমরা 4 দ্বারা 22কে ভাগ করি, দেখি 4-এর সাথে গুণ করি, যদি আমরা দেখি 4-এর সাথে কত গুণ করলে আমরা 22-এর সবচেয়ে কাছের সংখ্যাটি পাই। আমরা জানি 4 একে 4, 4 দুগুণ 8, 4 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। আচ্ছা, 4-এর সাথে 6কে গুণ করলে কিন্তু 4 6 হয়ে যায় 24, অর্থাৎ 22-এর চেয়ে বড় হয়ে যায়, যার কারণে কিন্তু আমরা 5 দ্বারা গুণ করব, অর্থাৎ 4-এর সাথে 5কে গুণ করলে হয় 4 5
20 আমরা লিখে দেবো 20। এবার যদি 22 থেকে 20কে বিয়োগ করে দেখো, 2 থেকে 0 গেলে থাকে 2, 2 থেকে 2 গেলে কিন্তু 0ই থাকে। এবার আমরা এখানে শেষে পাচ্ছি হচ্ছে 2। দেখো আমাদের কিন্তু এই 2কেও ভাগ করা হয়ে গেল, বাকি রইল শুধুমাত্র 0। এই 0টাকে সরাসরি যদি আমরা নিচে নামিয়ে আনি, এখানে পাচ্ছি 20। দেখো আমরা যদি 4-এর সাথে 4-এর ঘরে নামতে পড়ি, দেখি 4-এর সাথে কতকে গুণ করলে 20 হয়। আমরা জানি 4 5 20, তাই না? দেখো এই 20-এর সাথে কিন্তু মিলে যাচ্ছে, 4 5 20, অর্থাৎ 4-এর সাথে 5কে গুণ করলে হয় 20। দেখো 4-এর সাথে কিন্তু 5কে গুণ করলে হয় 20, এই জন্য আমরা এখানে লিখলাম 5 এবং এই নিচে লিখলাম 20। আমাদের কিন্তু 20 থেকে 20 বিয়োগ করলে আর কিছুই থাকে না, এবং আমাদের এখানের প্রত্যেকটি অঙ্ককে কিন্তু ভাগ করা হয়ে গেল। আমরা এখানে এই উত্তরে যে সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে কত, 1455। তাহলে এটি হচ্ছে কি আমাদের ভাগফল। তাহলে এই 1455কে কোথায় লিখবো আমরা, এইখানে 1455। তাহলে 1455 যে আমরা পাচ্ছি, এটি দ্বারা আমরা কি বুঝতে পারছি, একটি টেবিলের মূল্য হচ্ছে 4555 টাকা। আমাদের কিন্তু একটি টেবিলের মূল্য বের করতে বলা হয়েছে। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি তোমরা সকলেই খুবই সহজেই এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবার যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে আমরা কিন্তু আমাদের যে বলা হয়েছিল যে একটি টেবিলের মূল্য কত, আমরা কিন্তু একটি টেবিলের মূল্য বের করেছি, তাই না? এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে 1 নম্বর আমাদেরকে বলা হয়েছে হিসাব করো। এখানে কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক দেখতে পাচ্ছি। দেখো এখানে কিন্তু 7টি অঙ্ক দেওয়া রয়েছে। এই অঙ্কগুলোকে আমরা উপরের অঙ্কগুলোকে যেভাবে করে সমাধান করেছি, ঠিক একই রকম নিয়ম মেনে যদি আমরা এগুলোকেও সমাধান করার চেষ্টা করি, তাহলে কিন্তু খুব সহজেই এগুলোর সমাধান আমরা করতে পারবো। তাহলে চলো এখান থেকে আমরা কিছু কিছু অঙ্কের সমাধান করার চেষ্টা করি। আমরা যেমন শুরুতে 4 নম্বর যে অঙ্কটি রয়েছে, এটিকে যদি সমাধান করার চেষ্টা করি, দেখো এখানে প্রত্যেকটি অঙ্ক যেহেতু একই রকম নিয়মে আমাদের সমাধান করতে হবে, এজন্য এখান থেকে সব কয়টি অঙ্ক আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি না। এখান থেকে আমি বেছে বেছে কয়েকটি অঙ্ক সমাধান করে দেখাবো। তাহলে 4 নম্বর অঙ্কটি যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, বন্ধুরা 4 নম্বর অঙ্কটি আমরা কিন্তু এখানে লিখে নিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম বন্ধনী রয়েছে এবং দ্বিতীয় বন্ধনী রয়েছে, তাই না? আমরা কিন্তু শুরুতে প্রথম বন্ধনীর কাজটুকুকে করব। এটির কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব, ঠিক আছে? তাহলে আমরা শুরুতে একটু সমান সমান চিহ্ন দেব। এবারে শুধুমাত্র প্রথম বন্ধনীর কাজ যেহেতু করবো, এই জন্য বাকি যা রয়েছে আমরা ঠিক একই রকমভাবে লিখে দেব। এখানে রয়েছে 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনী রয়েছে, আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দেব। এবারে প্রথম বন্ধনীর মধ্যে কি রয়েছে, 24 যোগ 12। 24-এর সাথে আমাদের 12কে যোগ করতে বলা হয়েছে। আমরা যদি এই যোগটিকে করি, দেখো এখানে শেষে রয়েছে 4, এখানে শেষে রয়েছে 2। 4 এবং 2কে যোগ করলে হয়ে যায় 6, আমরা লিখে দিলাম 6। এবং এখানে রয়েছে শুরুতে 2, এখানে শুরুতে রয়েছে 1। 2 এবং 1কে যোগ করলে হয়ে যায় 3, অর্থাৎ 2 এবং 1 মিলে হয়ে যায় 3। তাহলে এই যোগ অঙ্কটিকে সমাধান করে আমরা কিন্তু মোট পাচ্ছি 36, অর্থাৎ আমরা এখানে কিন্তু একটি মাত্র সংখ্যা পাচ্ছি। এখানে কোনো যোগ বিয়োগ গুণভাগ কিছুই নেই, যার কারণে যেহেতু শুধুমাত্র আমরা একটি সংখ্যা পেয়েছি, যার কারণে কিন্তু এই যে বন্ধনীটি রয়েছে এটিকে আমরা উঠিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, আমাদের কিন্তু এবার আর প্রথম বন্ধনীর দরকার নেই। এবারে বাকি যা কিছু রয়েছে আমরা ঠিক একই রকমভাবে লিখে দেবো। এখানে ভাগ 18 রয়েছে, আমরা লিখলাম 18 যোগ 4, আমরা লিখলাম যোগ 4। এবং দ্বিতীয় বন্ধনী এখানে শেষ হয়ে গিয়েছে, আমরা এখানে কিন্তু দ্বিতীয় বন্ধনী শেষ করে দিয়েছি। এখন দেখো এই লাইনে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দ্বিতীয় বন্ধনী রয়েছে, তাই না? তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজটুকু কিন্তু আমাদের আগে করতে হবে। এবার দেখো আমরা এখানে একটু সমান সমান চিহ্ন দিলাম, এখানে 8 রয়েছে, বিয়োগ রয়েছে, আমরা বিয়োগ দিয়ে দিলাম। এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে ভাগও রয়েছে এবং যোগও রয়েছে। তাহলে ভাগ এবং যোগের মধ্যে কিসের কাজ আগে করতে হয়? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আমরা জানি যে যোগ এবং ভাগের মধ্যে কিন্তু ভাগের কাজটুকুকে কিন্তু আমাদের আগে করতে হয়, তাই না? তাহলে এই যে ভাগটুকু রয়েছে, অর্থাৎ 36 ভাগ 18, এতটুকুর কাজ আমরা কিন্তু শুরুতে করব, ঠিক আছে? তাহলে 36কে 18 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হয়? আমরা আলাদা জায়গাতে যদি ভাগ করি, আমরা জানি যে আমরা দেখবো আলাদা জায়গাতে গুণ করে দেখবো যে 18-র সাথে কতকে গুণ করলে 36 হয়, ঠিক আছে? আমরা 18-র সাথে যদি আমরা 1কে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 18 একে 18, আমরা কিন্তু 18ই পাবো। এবার 18-র সাথে যদি আমরা 2কে গুণ করি, দেখো কত হয়? 2-এর সাথে 8কে গুণ করলে হয় 8 2 16, 16 6, হাতে থাকে আমাদের 1। 2-এর সাথে 1কে গুণ করলে হয় 2 1 2, এবং 2-এর সাথে হাতের এই 1 মিলে হয়ে যায় 3, তাই না? আবার দেখো 2-এর সাথে 1কে গুণ করলে হয় 2 1 2, 2 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 3। তাহলে আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি 36, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে 18-র সাথে 2কে গুণ করলে হয় 36। তার মানে হচ্ছে 36কে যখন আমরা 18 দ্বারা ভাগ করব তখন কতবার ভাগ যাবে? 2 বার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 2 বার ভাগ যাবে, অর্থাৎ আমাদের ভাগ হচ্ছে মানে ভাগফল হচ্ছে 2, অর্থাৎ উত্তর হচ্ছে 2। আমরা এখানে লিখে দেব 2। এবারে দেখো এতটুকুর কাজ কিন্তু আমাদের হলো, কিন্তু বাকি রইল কি? যোগ 4।
এই যোগ 4 এইটা কিন্তু রয়ে গেল, তাই না? এটি কিন্তু এই দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যেই রয়ে গেছে, যার কারণে কিন্তু এই ব্র্যাকেট আমাদের শেষ হবে না বা বন্ধনী শেষ করব না। ঠিক আছে, আমরা যে 36কে 18 দ্বারা ভাগ করে 2 পেয়েছি, এই 2 এর আগে আমরা কিন্তু এখানে বন্ধনী ছিল, এই বন্ধনীটাকে এখানে রেখে দিব। ঠিক আছে, বন্ধনীর কাজ কিন্তু আমাদের শেষ হয়নি, কারণ এই বন্ধনীর ভিতরে রয়েছে কি যোগ 4, এতটুকু রয়েছে, আমরা কিন্তু যোগ 4কে এখানে লিখে দেব। আবারও দেখো, এই 36কে আমরা যখন 18 দ্বারা ভাগ করেছি পেয়েছি শুধুমাত্র 2, এই 2কে লিখেছি। এরপরে বাকি রইল যোগ 4, এই যোগ 4কে এখানে আমরা লিখে দিয়েছি। এই যোগ 4 এটি যেহেতু বন্ধনীর মধ্যে রয়েছে, যার কারণে কিন্তু বন্ধনীটা আমরা শেষ করব না। ঠিক আছে, এখানে কিন্তু আবারও আমাদের বন্ধনী দিতে হবে, কারণ আমরা এখানে দুটি সংখ্যা পেয়েছি, এই একটি সংখ্যা, এই একটি সংখ্যা, এই জন্য আমাদের বন্ধনী থেকে যাবে, তাই না? আমরা যদি একটি সংখ্যা পেতাম তখন কিন্তু বন্ধনীটা আর দরকার হতো না। এবারে দেখো, নিচের লাইনে এসে আমরা আরেকটি সমান সমান চিহ্ন দেবো। এবার এখানে যেহেতু বন্ধনীর কাজ শেষ হয়নি, তার মানে এটির কাজ আমাদের আগে করতে হবে। এখানে আগে রয়েছে 8 বিয়োগ, আমরা 8 বিয়োগ লিখে দিলাম। এবার এখানে বলা হয়েছে 2 যোগ 4, অর্থাৎ 2 এর সাথে 4কে আমাদের যোগ করতে বলা হয়েছে। আমরা জানি 2 এবং 4 মিলে হয়ে যায় 6। এইখানে কিন্তু আমরা একটি মাত্র সংখ্যা পাচ্ছি। দেখো, এতটুকুর কাজ করে আমরা কিন্তু একটি সংখ্যা পাচ্ছি, যার কারণে এখন আর আমাদের বন্ধনী দরকার নেই। আচ্ছা, এবারে আমরা বন্ধনী উঠিয়ে দিলাম। এখন এইখানে বলা হয়েছে 8 বিয়োগ 6, অর্থাৎ 8 থেকে আমাদের 6কে বিয়োগ করতে বলা হয়েছে। আমরা জানি 8 থেকে 6 বিয়োগ করলে বা 8 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 2, আমরা এখানে লিখে দেবো 2। এই 2 হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি তোমরা সকলেই খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা এখান থেকে আরও একটি অঙ্কের সমাধান করার চেষ্টা করি, বন্ধুরা এখানে 7 নম্বর অঙ্কটি, অর্থাৎ এখানে সবচেয়ে বড় যে অঙ্কটি রয়েছে, এটিকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, বন্ধুরা এই অঙ্কগুলো যত বড়ই হোক না কেন, আমরা যদি নিয়ম মেনে এগুলোকে সমাধান করার চেষ্টা করি, তাহলে সে যত বড়ই হোক না কেন আমাদের কিন্তু কোনো সমস্যা নেই, আমরা খুবই মজায় মজায় এই অঙ্কগুলোকে সমাধান করতে পারবো। আচ্ছা দেখো, আমরা এখানে কিন্তু প্রথম বন্ধনী দেখতে পাচ্ছি 2টা, দ্বিতীয় বন্ধনী কিন্তু এই একটি দ্বিতীয় বন্ধনী এবং এই একটি দ্বিতীয় বন্ধনী, অর্থাৎ 2টি দ্বিতীয় বন্ধনী রয়েছে এবং একটি কিন্তু তৃতীয় বন্ধনী বা এই দেখো থার্ড ব্র্যাকেট যেটিকে বলা হয়, এই তৃতীয় বন্ধনী কিন্তু একটি আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা শুরুতে কি করব? আমরা জানি শুরুতে যেহেতু প্রথম বন্ধনীর কাজ করতে হয়, তাহলে এই একটি প্রথম বন্ধনী, এই একটি প্রথম বন্ধনী, এই দুটি প্রথম বন্ধনীর কাজ কিন্তু আমরা প্রথম লাইনে করব। ঠিক আছে, আচ্ছা আমরা একটু সমান সমান চিহ্ন দিলাম। এবার যদি আমরা এই যা কিছু রয়েছে সবগুলোকে একই রকমভাবে লিখে দিই, দেখো এখানে রয়েছে তৃতীয় বন্ধনী, দিলাম তৃতীয় বন্ধনী, এরপর একটি দ্বিতীয় বন্ধনী, আমরা দিলাম দ্বিতীয় বন্ধনী, রয়েছে 10, লিখলাম 10, গুণ রয়েছে, আমরা গুণ দিলাম। এবারে দেখো প্রথম বন্ধনীর মধ্যে কিন্তু আমাদের কি বলা হয়েছে, আমরা যেহেতু প্রথম বন্ধনীর কাজ করব, তাহলে প্রথম বন্ধনীর মধ্যে বলা হয়েছে 12 ভাগ 4 বিয়োগ 1। তাহলে এখানে একটি ভাগ দেখতে পাচ্ছি, একটি বিয়োগ দেখতে পাচ্ছি। তাহলে ভাগ এবং বিয়োগের মধ্যে আমরা কার কাজ আগে করব? আমরা কিন্তু ভাগের কাজ আগে করব, আমরা জানি, তাই না? তাহলে এইটুকুর কাজ কিন্তু আমরা শুরুতে করব। তাহলে এখানে বলা হয়েছে 12 ভাগ 4, অর্থাৎ 12কে 4 দ্বারা ভাগ করলে আমরা কত পাই সেটি কিন্তু আমাদের বের করতে হবে। এখন আমরা দেখি যে 4-এর সাথে আমরা যদি একটু গুণ করে দেখি যে 4-এর সাথে কতকে গুণ করলে 12 হয়। আমরা যদি নামতা পড়ি, দেখো 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12, অর্থাৎ 4-এর সাথে 3কে গুণ করলে হয় 12। তার মানে আমরা বুঝতে পারছি যে 12কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 3 হয়, তাই না? তাহলে আমরা লিখে দিলাম এখানে 3। এবারে আমাদের বাকি রইল কি? বিয়োগ 1, আমরা এখানে দেব বিয়োগ 1। দেখো আমাদের কিন্তু যেহেতু বিয়োগ 1 এখানে রয়ে গেছে, তার মানে কিন্তু আমাদের এখনো পর্যন্ত প্রথম বন্ধনীর কাজ শেষ হয়নি। আমরা এতটুকুর কাজ করে পাচ্ছি 3, তাই না? এরপরে যেহেতু বিয়োগ 1 রয়ে গেছে, আমরা বিয়োগ 1 এখানে লিখে দিলাম, কিন্তু প্রথম বন্ধনীর কাজ কিন্তু আমাদের এখনো যেহেতু শেষ হয়নি, যার কারণে আমরা এখানে কিন্তু প্রথম বন্ধনীটাকে রেখে দিব। ঠিক আছে, আমরা জানি যে এই কাজ করে, এতটুকুর কাজ করে যখন একটি মাত্র সংখ্যা পাবো, তখন কিন্তু আমরা এই বন্ধনীটাকে উঠিয়ে দেব। কিন্তু এখানে যেহেতু দুটি সংখ্যা আমরা পাচ্ছি, একটি সংখ্যা দুটি সংখ্যা, তাই না? যেহেতু মাঝখানে আমাদের একটি বিয়োগ রয়েছে, যার কারণে কিন্তু আমরা বন্ধনীটাকে একই রকমভাবে রেখে দেব। এবারে বাকি রইল কি? বিয়োগ 2, বিয়োগ 2। এরপরে দ্বিতীয় বন্ধনী এখানে শেষ হয়েছে, শেষ করে দিলাম। এরপরে রয়েছে বিয়োগ, আবারও দ্বিতীয় বন্ধনী। এবারে দেখো এখানে কিন্তু আরও একটি প্রথম বন্ধনী আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকেও আমরা কিন্তু একটু কাজ করব, তাই না? তাহলে এখানে প্রথম বন্ধনীর মধ্যে দেখতে পাচ্ছি গুণ এবং রয়েছে বিয়োগ। তাহলে গুণ এবং বিয়োগের মধ্যে আমরা কোনটির কাজ করব? আগে কিন্তু আমরা বিয়োগের কাজ, গুণের কাজ করব, তাই না? আমরা জানি আগে গুণের কাজ করতে হয়। তাহলে এই 6-এর সাথে 6কে যদি আমরা গুণ করি, আমরা জানি 6 6 36, 6 6 36। এবং এখানে পাশে রইল কি? বাকি রইল বিয়োগ 6, বিয়োগ 6। দেখো আমরা কিন্তু এতটুকুর কাজ করে পাচ্ছি 36, কিন্তু এরপর আমাদের বাকি রয়ে গেল কি? বিয়োগ 6। এই বিয়োগ 6 যেহেতু বাকি রয়ে গেছে, যার কারণে কিন্তু আমাদের এই প্রথম বন্ধনীর কাজ এখনও শেষ হয়নি। আমরা এখানে দুটি সংখ্যা পাচ্ছি, এই একটি সংখ্যা, এই একটি সংখ্যা। যেহেতু দুটি সংখ্যা পাচ্ছি, যার কারণে কিন্তু এই প্রথম বন্ধনী আমরা একই রকমভাবেই রেখে দেব। এবারে আমাদের বাকি যা কিছু রয়েছে আমরা কিন্তু ঠিক একই রকমভাবে লিখে দেব। ভাগ 2,
এরপর আমাদের দ্বিতীয় বন্ধনী এখানে শেষ হয়েছে, তৃতীয় বন্ধনী শেষ হয়েছে এবং রয়েছে ভাগ 3। আমরা কিন্তু একই রকমভাবে সব কিছুই লিখে দিলাম। এখন দেখো আমাদের এই লাইনে যেহেতু প্রথম বন্ধনীর কাজ এখনও শেষ হয়নি, আমরা কিন্তু এই জন্য কী করব, এই প্রথম বন্ধনীর কাজটুকুকে আগে শেষ করব। ঠিক আছে, আমরা এই তৃতীয় নাম্বারে এসে এই লাইনে এসে কিন্তু আমরা প্রথম বন্ধনীর কাজটুকুকে শেষ করব। তাহলে এখানে যা রয়েছে আমরা একই রকমভাবে যদি লিখে দেই, দেখো এখানে তৃতীয় বন্ধনী রয়েছে, দ্বিতীয় বন্ধনী রয়েছে, তারপরে রয়েছে 10, তারপরে রয়েছে গুণ। এরপরে এই দেখো এখানে যেহেতু প্রথম বন্ধনী রয়েছে, এখানে বলা হয়েছে 3 বিয়োগ 1, অর্থাৎ 3 থেকে 1কে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা জানি যে 3 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 2। এই দেখো এতটুকুর কাজ করে এইবারে কিন্তু আমরা একটি মাত্র সংখ্যা পাচ্ছি। যখন একটি সংখ্যা পাবো তখন কিন্তু আমাদের এই বন্ধনী আর দরকার হবে না। তার মানে এখন কিন্তু আমরা বন্ধনীটাকে উঠিয়ে দেব। দেখো খুবই সহজ কিন্তু। এবারে এখানে রয়েছে কি বিয়োগ 2, আমরা লিখে দিলাম বিয়োগ 2। এবারে দ্বিতীয় বন্ধনী এখানে শেষ হয়েছে, আমরা শেষ করে দিলাম। এরপর রয়েছে বিয়োগ, আবারও দ্বিতীয় বন্ধনী, আমরা দ্বিতীয় বন্ধনী দিলাম। এইখানে দেখো আমরা কিন্তু প্রথম বন্ধনী দেখতে পাচ্ছি, তাহলে এতটুকুর কাজও কিন্তু আমাদের করতে হবে, তাই না? এই বন্ধনের মধ্যে কি বলা হয়েছে 36 বিয়োগ 6, অর্থাৎ 36 থেকে আমাদের এই 6কে বিয়োগ করতে বলা হয়েছে। দেখো এই 6 থেকে যদি আমরা 6কে বিয়োগ করে দিই, আমরা জানি 6 থেকে 6 চলে গেলে থাকে 0, এবং এই 3 থেকে এখানে কিন্তু আর কিছু নেই, তার মানে এখানে যদি আমরা একটু 0 ধরে নিই, 3 থেকে 0 চলে গেলে কিন্তু 3ই থেকে যায়। তাহলে 36 থেকে 6কে বিয়োগ করে আমরা পাচ্ছি 30। দেখো এতটুকুর কাজ করে আমরা কিন্তু একটি মাত্র সংখ্যা পাচ্ছি, যার কারণে কিন্তু আমাদের এই প্রথম বন্ধনী এখন আর দরকার নেই। আচ্ছা, আমরা এই প্রথম বন্ধনী কিন্তু এবার উঠিয়ে দিলাম। এবার বাকি যা রয়েছে আমরা ঠিক একই রকমভাবে লিখে দেব, ভাগ 2। এরপরে দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, ভাগ 3। আমাদের প্রথম বন্ধনীর কাজ কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেল। এখন এই লাইনে এসে কিন্তু আমরা এই দেখো এই একটি দ্বিতীয় বন্ধনী দেখতে পাচ্ছি, এই একটি দ্বিতীয় বন্ধনী দেখতে পাচ্ছি। তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ কিন্তু আমরা এবারে করব। ঠিক আছে, দেখো আমরা একটু সমান সমান চিহ্ন দিলাম। তৃতীয় বন্ধনী রয়েছে, আমরা তৃতীয় বন্ধনী একই রকমভাবে রেখে দিলাম। এবারে এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমাদের বলা হয়েছে 10 গুণ 2 বিয়োগ 2। এখানে কিন্তু গুণও রয়েছে এবং বিয়োগও রয়েছে। তাহলে গুণ এবং বিয়োগের মধ্যে কার কাজ আগে করতে হয়? হ্যাঁ, আমরা জানি গুণের কাজ আগে করতে হয়। তাহলে এই গুণের কাজটুকুকে যদি করি, 10 এবং 2কে যদি আমরা গুণ করি, আমরা জানি 10 দুগুণ 20, তাই না? 10 দুগুণ 20। এতটুকুর কাজ কিন্তু আমাদের করা হয়ে গেল। এবার বাকি রইল কি বিয়োগ 2, বিয়োগ 2। দেখো এই বিয়োগ 2 যেহেতু এখানে বাকি রয়ে গেল, যার কারণে কিন্তু আমরা এখানে পাচ্ছি মোট কতটি সংখ্যা? একটি সংখ্যা, দুটি সংখ্যা। যেহেতু দুটি সংখ্যা পাচ্ছি, তার মানে কি আমাদের এখনও পর্যন্ত কি এই দ্বিতীয় বন্ধনীর কাজ করা কিন্তু শেষ হয়নি, তাই না? যার কারণে এইখানেও কিন্তু আমরা দ্বিতীয় বন্ধনী একই রকমভাবে রেখে দিব। এবারে দেখো এখানে একটি বিয়োগ চিহ্ন রয়েছে, আমরা একটি বিয়োগ দিলাম। এবারে এইখানে কিন্তু আরও একটি দ্বিতীয় বন্ধনী আমরা দেখতে পাচ্ছি। এই বন্ধনীর মধ্যে কি বলা হয়েছে 30 বিয়োগ 2, অর্থাৎ 30 ভাগ 2, অর্থাৎ 30কে আমাদের 2 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। তাহলে 30কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আমরা কত পাবো? আমরা কিন্তু পাবো হচ্ছে 15, তাই না? যেহেতু 2 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, তাহলে 30-এর অর্ধেক যদি আমরা ধরে নিই, 2 ভাগ মানে কিন্তু অর্ধেক। তাহলে 30-এর অর্ধেক হয় কত? 30-এর অর্ধেক হয় 15। তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গাতে ভাগ করেও দেখতে পারো। যখন আমরা 30কে 2 দ্বারা ভাগ করবো তখন কিন্তু আমাদের উত্তর হবে 15। তাহলে দেখো এই 30কে যখন 2 দ্বারা ভাগ করে আমরা উত্তর পাচ্ছি 15, অর্থাৎ একটি মাত্র সংখ্যা পাচ্ছি, তখন কিন্তু আমাদের এই যে বন্ধনী এটিকে আর দরকার হবে না। তাহলে আমরা শুধুমাত্র এখানে লিখবো 15, এবং এরপরে আমাদের বাকি যা কিছু রয়েছে, আমাদের তৃতীয় বন্ধনী রয়েছে, দিলাম তৃতীয় বন্ধনী, ভাগ 3 রয়েছে, ভাগ 3 আমি এখানে লিখে দিলাম। এবারে আমাদের কিন্তু এখানে একটি মাত্র দ্বিতীয় বন্ধনী রয়ে গেছে। তাহলে এটিকে যদি আমরা আগে কাজ করি, দেখো আমাদের তৃতীয় বন্ধনীর শুরুতে রয়েছে, আমরা লিখে দেবো তৃতীয় বন্ধনী। এরপর দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে 20 বিয়োগ 2, অর্থাৎ এই 20 থেকে আমাদের 2কে বিয়োগ করতে বলা হয়েছে। 20 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 18, আমরা লিখে দিলাম 18। এখন কি আমাদের আর দ্বিতীয় বন্ধনীর প্রয়োজন হবে? আর কিন্তু দ্বিতীয় বন্ধনীর প্রয়োজন হবে না, কারণ এতটুকুর কাজ করে আমরা কিন্তু একটি মাত্র সংখ্যা পেয়ে গেছি, যার কারণে দ্বিতীয় বন্ধনীটা আমরা এবারে উঠিয়ে দেব। এবারে বাকি যা কিছু রইল আমরা এখানে তাই লিখে দেব, বিয়োগ 15। এবারে তৃতীয় বন্ধনী, ভাগ 3। আচ্ছা, আমাদের যা কিছু এখানে ছিল আমরা কিন্তু ঠিক সেভাবে লিখে দিলাম। এবারে আমরা কি করব, নিচে আমার যেহেতু জায়গা কম রয়েছে আমি পাশে লিখে দিচ্ছি। হ্যাঁ, এখানে একটু সমান সমান চিহ্ন দেবো। এখন দেখো এখানে কিন্তু আমাদের একটি তৃতীয় বন্ধনী রয়েছে। তৃতীয় বন্ধনীর মধ্যে কি বলা হয়েছে? আমরা কিন্তু এবারে তৃতীয় বন্ধনীর কাজ করব। তৃতীয় বন্ধনীর মধ্যে বলা হয়েছে 18 বিয়োগ 15। 18 থেকে যদি আমরা 15কে বিয়োগ করে দিই, দেখো এখানে শেষে রয়েছে 8, এখানে শেষে রয়েছে 5, অর্থাৎ 8 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে 3। এবারে
এই 1 থেকে 1 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, তাই না? তাহলে কিন্তু আমরা এখানে একটু শূন্য দিতে পারি, বা আমাদের কিন্তু শূন্য দেওয়ার দরকার নেই, কারণ প্রথম শূন্যের কোনো দাম থাকে না আমরা জানি। তাহলে আমরা শুধুমাত্র কিন্তু 3 পাচ্ছি, যেহেতু একটি মাত্র সংখ্যা পাচ্ছে, যার কারণে কিন্তু এই বন্ধনে এখন আর আমাদের দরকার নেই। এবারে দেখো বাকি রইল কি ভাগ 3, অর্থাৎ এই 3-এর পর আমরা লিখে দেবো ভাগ 3। এখন দেখো আমরা কিন্তু এখানে পাচ্ছি 3 ভাগ 3, অর্থাৎ এই 3কে যদি আমরা 3 দ্বারাই ভাগ করি তাহলে আমাদের উত্তর কত হয়? আমরা জানি 3 একে 3, অর্থাৎ 3কে 3 দ্বারা ভাগ করলে আমাদের উত্তর কিন্তু হয় 1। এই যে 1 পাচ্ছি, এই 1 হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি তোমরা সকলেই খুবই সহজে এবং খুবই মজায় মজায় এই অঙ্কটিকে শিখতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে চলে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমস্যাটি সমাধান করো। আমাদের বলা হয়েছে বন্ধনী ব্যবহার করে নিচে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলা হয়েছে। গাণিতিক বাক্য কি অবশ্যই তোমরা এটি একটু আগে ভালো করে বুঝতে পেরেছো। তাহলে সেই গাণিতিক বাক্যে কিন্তু আমাদের এটিকে প্রকাশ করতে হবে এবং এই সমস্যাটি সমাধান করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি একটু প্রশ্নটিকে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 12টি বিস্কুট এবং 30টি চকলেটের মূল্য একত্রে 192 টাকা। একটি বিস্কুটের মূল্য 6 টাকা হলে একটি চকলেটের মূল্য কত? দেখো আমাদের বলা হয়েছে 12টি বিস্কুট এবং 30টি চকলেট। এই 12টি বিস্কুট এবং 30টি চকলেটের মূল্য একসাথে হচ্ছে 192 টাকা। এখন বলা হয়েছে একটি বিস্কুটের মূল্য যদি 6 টাকা হয় তাহলে একটি চকলেটের মূল্য কত? আমাদের কিন্তু একটি চকলেটের মূল্য বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করব? এই যে মোট মূল্য রয়েছে, অর্থাৎ 12টি বিস্কুট এবং 30টি চকলেট, এর যে মোট মূল্য রয়েছে এই মোট মূল্য থেকে আমরা যদি এই 12টি বিস্কুটের মূল্যকে যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 30টি চকলেটের মূল্য, তাই না? তাহলে এই 30টি চকলেটকে যদি আমরা 30 দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে একটি চকলেটের মূল্য কত টাকা। তাহলে আমরা এটিকে কিভাবে করে লিখতে পারি? দেখো আমরা শুরুতে যে কাজটি করতে পারি, যেহেতু মোট মূল্য 12টি বিস্কুট এবং 30টি চকলেটের মূল্য হচ্ছে কত টাকা? 192 টাকা। তাহলে এই মোট মূল্য থেকে আমরা কি করব? আমরা 12টি যে বিস্কুট ছিল আমাদের বিস্কুট হচ্ছে কতটি? 12টি, এবং চকলেট হচ্ছে 30টি। তাহলে এই যে 12টি বিস্কুট আমরা এখানে দেখতে পাচ্ছি, এই 12টি বিস্কুটকে কিন্তু আমরা এই মোট মূল্য থেকে বিয়োগ করে দেবো হচ্ছে 12টি বিস্কুট। এখন 12টি বিস্কুটের মূল্য আমরা কীভাবে করে বের করব? দেখো এখানে কিন্তু একটি বিস্কুটের মূল্য আমাদেরকে দেয়া রয়েছে, তাই না? আমাদের বলা হয়েছে একটি বিস্কুটের মূল্য 6 টাকা। তাহলে একটি বিস্কুটের মূল্য যদি 6 টাকা হয়, 12টি বিস্কুটের মূল্য কি বেশি হবে না কম হবে? অবশ্যই 12 গুণ বেশি হবে, তাই না? তাহলে আমরা কি করব? এই মোট মূল্য থেকে বিয়োগ করে দেবো হচ্ছে কাকে? বিয়োগ করে দেবো হচ্ছে 12টি বিস্কুটের মূল্যকে। তাহলে একটি বিস্কুটের মূল্য যদি 6 টাকা হয়, 12টি বিস্কুটের মূল্য নিশ্চয়ই 12 গুণ বেশি হবে। এজন্য আমরা 6-এর সাথে গুণ করলাম কাকে? 12কে গুণ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, যখন আমরা এই গুণফলটিকে বের করব, গুণফলটিকে বের করলে কিন্তু আমরা পেয়ে যাব যে 12টি বিস্কুটের মূল্য কত টাকা। তাহলে এই মোট মূল্য থেকে যখন 12টি বিস্কুটকে আমরা বিয়োগ করে দিলাম তখন আমরা এইখানে যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে কি 30টি চকলেটের মূল্য। এবার এই 30টি চকলেটের মূল্য থেকে আমরা একটি চকলেটের মূল্য কীভাবে বের করব? আমরা কিন্তু এই মোট সংখ্যা থেকে এই মোট সংখ্যাকে আমরা যদি 4 দ্বারা ভাগ করি, আমরা মোট সংখ্যা যা পাবো এখানে এটিকে যদি ভাগ করি, যেহেতু 30টি চকলেট, তার মানে আমরা 30 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে 30টি চকলেটের মূল্য কত টাকা। আবার দেখো এখানে মোট মূল্য বলা হয়েছে 192 টাকা, তাই না? তাহলে 12টি বিস্কুট এবং 30টি চকলেটের মূল্য 192 টাকা। এই 192 টাকা থেকে যদি আমরা 12টি বিস্কুটের দামকে বিয়োগ করে দিই, দেখো যে বিয়োগ করেছি 12টি বিস্কুটের দাম। 12টি বিস্কুটকে আমরা কিভাবে করে পেলাম? একটি বিস্কুটের দাম যেহেতু 6 টাকা দেওয়া রয়েছে, এই জন্য আমরা 12টি বিস্কুটকে কীভাবে বের করব? 6-এর সাথে গুণ করে দেব 12কে। তাহলে গুণ করলে কিন্তু আমরা এখানে 12টি বিস্কুটের মূল্য পেয়ে যাব। তাহলে এই মোট মূল্য থেকে যখন আমরা 12টি বিস্কুটের মূল্যকে বিয়োগ করে দিলাম তখন কিন্তু আমাদের এইখানে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে কিসের মূল্য? সেটি হচ্ছে 30টি চকলেটের মূল্য। তাহলে 30টি চকলেটের মূল্য যদি আমরা পেয়ে যাই, তাহলে 30টি চকলেটের মূল্যকে যদি আমরা 30 ভাগ করি তাহলে তো আমরা পেয়ে যাব যে একটি চকলেটের মূল্য কত টাকা, তাই না? এখন দেখো যখন আমরা এই সংখ্যা থেকে এটিকে বিয়োগ করে দিব তখন কিন্তু আমাদের যে কাজটি করতে হবে, এর পরের ধাপ কি? এর পরের ধাপ হচ্ছে আমাদের হচ্ছে কি, এই দেখো আমাদের কিন্তু ভাগ করতে হবে 30 দ্বারা, তাই না? এই সংখ্যাটিকে ভাগ করতে হবে 30 দ্বারা। তো এইখানে আমরা এখানে এই জন্য একটি কী করতে পারি? একটি দ্বিতীয় বন্ধনী কিন্তু আমরা এখানে দিতে পারি, কারণ প্রথম কাজ হচ্ছে আমাদের প্রথম বন্ধনীর।
তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে কি, দ্বিতীয় কাজ কিন্তু এইখানে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটিকে কিন্তু এই মোট মূল্য থেকে আমাদের বিয়োগ করতে হবে, তাই না? যার কারণে দ্বিতীয় কাজ যেহেতু এই সংখ্যাটিকে বিয়োগ করা, এই জন্য কিন্তু আমরা এখানে একটি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, তাই না? যদি এই দ্বিতীয় বন্ধনী আমরা না দেই তাহলে আমরা কি করতাম, দেখো যদি ধরে নিই আমরা এখানে দ্বিতীয় বন্ধনী নাই, তখন আমরা কি করতাম, এই গুণের পরে কিন্তু আমরা ভাগের কাজটিকে করতাম, তাই না? কারণ আমরা জানি যে বিয়োগ এবং ভাগের মধ্যে ভাগের কাজ আগে করতে হয়, কিন্তু আমরা যদি আগে ভাগের কাজ করি তখন কিন্তু আমরা সঠিক উত্তরটিকে পাবো না, তাই না? আগে আমাদের কিন্তু এই প্রথম বন্ধনের কাজ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই সংখ্যা থেকে বিয়োগ করতে হবে আমাদের এইখানে যে সংখ্যাটিকে পাবো। তাহলে এই জন্য এই কাজ, বিয়োগের কাজটি যদি আমরা দ্বিতীয়তে করতে যাই তখন কিন্তু আমাদের একটি ব্র্যাকেটের প্রয়োজন হবে। এই ব্র্যাকেট দিলে কিন্তু আমরা প্রথম ব্র্যাকেটের পরে বা প্রথম বন্ধনীর পরে এই দ্বিতীয় বন্ধনীর কাজটিকে করতে পারবো। এই জন্য আমরা এখানে একটি দ্বিতীয় বন্ধনী দিয়ে নিলাম। এবারে দেখো যদি আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি, আমরা এটিকে একটি সমান সমান চিহ্ন দিলাম। এবারে দেখো এখানে যা কিছু রয়েছে আমরা এটিকে সেই একই রকমভাবে রেখে দিলাম 192 বিয়োগ, কারণ আমরা জানি প্রথম বন্ধনীর কাজটুকুকে কিন্তু আগে আমাদের করতে হয়। এখানে প্রথম বন্ধনীর মধ্যে বলা হয়েছে 6 গুণ 12, অর্থাৎ আমরা যদি আলাদা জায়গাতে 6-এর সাথে 12কে গুণ করি, আমরা 6 উপরেও লিখতে পারি, 12ও উপরে লিখতে পারি, আমাদের যেভাবে খুশি আমরা সেইভাবে কিন্তু এই গুণটিকে করতে পারি। আচ্ছা, আমরা যদি গুণ করি, দেখো 6-এর সাথে 2কে গুণ করলে হয় 6 2 18, 18 8কে লিখলাম এখানে, হাতে থাকে আমাদের 1, 6-এর সাথে 1কে গুণ করলে হয় 6 1 6, 6 এবং হাতের 1 মিলে হয়ে যায় 7। আবার দেখো 6 2 সরি, আমার এখানে কিন্তু একটু ভুল হয়েছে না, 6 2 12, আমি এখানে লিখেছি 18, তাই না? 6 2 যেহেতু 12, 12 2কে লিখলাম এখানে, হাতে থাকে আমাদের 1। এবারে 6-এর সাথে 1কে গুণ করলে হয় 6 1 6, 6 এবং হাতের 1 মিলে হয়ে যায় 7, অর্থাৎ আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে 72। তাহলে এই 72 দ্বারা আমরা কি বুঝতে পারছি, এই 72 টাকা দ্বারা আমরা বুঝতে পারছি হচ্ছে 12টি বিস্কুটের মূল্য 72 টাকা। ঠিক আছে? তাহলে প্রথম বন্ধনীর কাজ যেহেতু শেষ, আমরা এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। এবারে বাকি রইল ভাগ 30, আমরা এখানে লিখে দিলাম ভাগ 30। এবারে যদি আমরা এই মোট মূল্য থেকে 12টি বিস্কুটের যে মূল্য পেয়েছি এটিকে বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যাব 30টি চকলেটের মূল্য কত টাকা। কিন্তু আমরা যদি এখানে বন্ধনীটা না দিতাম তাহলে কিন্তু আমরা সরাসরি এই বিয়োগ এবং ভাগের মধ্যে ভাগের কাজটিকে আগে করে ফেলতাম, তাই না? তখন কিন্তু আমাদের উত্তরটি সঠিক হতো না। আচ্ছা, এবারে যদি দেখো আমরা যদি এই সংখ্যা থেকে এই সংখ্যাকে বিয়োগ করে দেই, এখানে শেষে রয়েছে 2, এখানেও শেষে রয়েছে 2, 2 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 0, আমরা লিখে দিলাম 0। এরপর দেখো এখানে রয়েছে 9, এখানে রয়েছে 7, 9 থেকে 7 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 2। এবারে এখানে রয়েছে 1, এখানে কিন্তু কিছুই নেই, অর্থাৎ এই 1 কিন্তু সরাসরি এখানে চলে আসবে। এখানে আমরা মোট পাচ্ছি 120। আমাদের যেহেতু দ্বিতীয় বন্ধনীর কাজ করে আমরা একটি মাত্র সংখ্যা পেয়েছি, যার কারণে এই বন্ধনী কিন্তু এবারে উঠিয়ে দিব। এরপর বাকি রইল ভাগ 30, আমরা লিখে দেব ভাগ 30। এবার যদি আমরা এই 120কে 30 দ্বারা ভাগ করি, আমরা কিন্তু আলাদা জায়গাতে ভাগ করে দেখতে পারি। আমরা 30-এর সাথে দেখব যে কতকে গুণ করলে 120 হয়। ঠিক আছে? আমরা 30-এর সাথে যদি 4কে গুণ করি, দেখো 4 0 0 তেচারা 12, অর্থাৎ আমরা কিন্তু 30-এর সাথে 4কে গুণ করে পাচ্ছি 120, অর্থাৎ এই সংখ্যাটি পাচ্ছি। তার মানে আমরা বুঝতে পারছি যে 120কে যদি আমরা 30 দ্বারা ভাগ করে আমরা উত্তর পাবো কত? 4। তার মানে আমাদের উত্তর হচ্ছে এখানে 4। এই 4 দ্বারা আমরা কি বুঝতে পারছি? একটি চকলেটের মূল্য হচ্ছে 4 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি এই পৃষ্ঠার প্রতিটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো পৃষ্ঠার সমাধান যে কোনো মুহূর্তে দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।